উনি ওনার ইসলামী ব্যাংকিং এর কনসেপ্ট বিষয়গুলো এমন ভাবে উপস্থাপন করেছে যে আপনি সেই জায়গায় লজিক দিয়ে আসেন। আপনি শেয়ার ইজ শেয়ার হোল্ডার, ডেফিনেটলি তো একদম শেয়ার হোল্ডার। তার মানে আমি ডাকাতি করে যা খুশি করতে পারি না না, আমি আপনার থেকে ডাকাতি করে আপনি একটা রাষ্ট্রীয় সংস্থাকে এখানে নিয়ে এসেছেন, একটা রাষ্ট্রীয় সংস্থাকে নিয়েছেন, ডিজিএফআই আপনাকে নিয়ে সালামের কাছে দিয়েছে। এই যে ডিজিএফআই সালামের কাছে নিয়েছে, এটা তো হাসিনার আদেশে দিতে, এখন তো আপনারা তারেক রহমানের আদেশে সালাম দিচ্ছেন। আপনি না প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনি বাংলাদেশে যাই হোক একটা সংস্থাকে একটা সংস্থাকে বিতর্কিত করতে পারেন না। আপনারা 5 আগস্টের পরে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব নিয়ে 5,500 কর্মীকে আপনারা ছাঁটাই করেছেন এবং আপনাদের নির্বাচনী খরচ, আপনাদের ছাত্র সংসদ নির্বাচনী খরচ সকল খরচ ইসলামী ব্যাংক থেকে এসেছে। এরকম উনি সেটা বলতেছে যে এটা 17 সালের পরে তো এটা ধ্বংস হয়েছে। রেকর্ড প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি নিয়ে যাবৎকালের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল। বিএনপি সরকারের প্রথম বাজেট প্রতিফলিত হবে নির্বাচনী অঙ্গীকার, অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা এবং দেশের ভবিষ্যতের উন্নয়ন কৌশল। সরকার বলছে এই বাজেট হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ, একই সাথে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন পথে এগিয়ে নেয়ার রূপরেখা। আর সমালোচকরা বলছেন রাজস্ব আদায়ের উচ্চবিলাসী লক্ষ্য এবং জনগণের প্রত্যাশার মধ্যে রয়েছে বড় ধরনের দ্বন্দ্ব। তাহলে আগামীর বাজেট কি হবে স্বস্তির বাজেট, নাকি নতুন কর এবং ভ্যাটের বোঝা নিয়ে আসবে নতুন উদ্বেগ? সরকারের রাজনৈতিক অঙ্গীকার, অর্থনৈতিক বাস্তবতা এবং জনগণের প্রত্যাশার মধ্যে কতটুকু ভারসাম্য তৈরি করতে পারে এই বাজেট? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের নতুন বাংলাদেশের আয়োজনে আলোচনার বিষয় তারুণ্যের চোখে আগামীর বাজেট। উপস্থিত আছেন আমার সঙ্গে কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আমন্ত্রণ আপনাকে। একই সাথে বলে রাখি দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হবেন মোহাম্মদ মিফতাউল হোসেন আল মামুন, প্রচার ও মিডিয়া সম্পাদক, ছাত্র শিবির। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি থাকছি। যেমনটা বলছিলাম জিয়াউদ্দিন বাসিত, যে আজকের আলোচনার বিষয় তারুণ্যের চোখে আগামীর বাজেট। এই বাজেট নিয়ে সরকারের আসলে যেরকম নানা বোঝাপড়ার বিষয় আছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশার সৃষ্টি হয়েছে। লম্বা সময় পর জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয়তাবাদী বিএনপির একটি বাজেট ঘোষণা করতে যাচ্ছে। এই বাজেটে ঘাটতির একটা বড় সংখ্যা আছে। সেই ঘাটতি পূরণ করে প্রত্যাশা কেমন হবে এই বাজেটের? সাধারণ মানুষ কি প্রত্যাশা করবে এই বাজেট থেকে? আপনার চোখে বলবেন বাজেট নিয়ে কি ভাবনা আছে তরুণদের মূলত? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা টিভি সেটের সামনে বসে আজকের এই লাইভ টক শো দেখছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাজেট অ্যাকচুয়ালি বিএনপি সর্বশেষ বাজেট ঘোষণা করেছিল 2006-07 সালে আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্যারের আমলে। এর পরবর্তী সময়ে দীর্ঘ সময় আপনার বাংলাদেশের একটা ভঙ্গুর অবস্থায় ছিল, যেখানে গণতন্ত্র ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, এবং সেই জায়গায় প্রতিটি সেক্টরকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। এবং সেটার প্রথম বাজেট হিসেবে আপনারা জানেন যে প্রতিটি বাজেটই আমরা শুনি যে সবচেয়ে বড় আকার। আমরা কিন্তু বাজেট সবসময় কিন্তু বাজেট আস্তে আস্তে বাড়তে থাকে ধারাবাহিকভাবে। তো এবার আপনার 9,38,000 কোটি টাকার যে বাজেট ঘোষণা করা হবে আগামীকালকে বিকেল 3টায়, সেটা নিয়ে আমাদের তরুণদের অনেক স্বপ্ন আছে। বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাই যে শিক্ষা ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বাজেটের পরিমাণটা বাড়ুক। আপনি লক্ষ্য করেছেন হয়তো বাজেটের বিভিন্ন অংশে যখন কথা হয়, বা আমাদের অর্থমন্ত্রী এবং বাজেট নিয়ে যখন কথা বলেছে, প্লাস হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী যখন বাজেট নিয়ে কথা বলেছে, তখন কিন্তু আমাদের অনেকগুলো বিষয় উঠে এসেছে। বাজেটের এই আগামীকালকে যে বাজেট ঘোষিত হবে, সেখানে প্রায় 13টা খাতকে খুব গুরুত্ব দেওয়া হবে। আপনি আপনার প্রশ্নের মধ্যে ছিল যে জনগণের জন্য, জনগণের কথা চিন্তা করে স্বস্তির জন্য, জনগণের স্বস্তির জন্য সামাজিক সুরক্ষার বাজেট কিন্তু আপনার 1 লক্ষ সামথিং থেকে উন্নীত করে প্রায় 1,38,000 কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। আপনার বলা যায় যে সামাজিক সুরক্ষা, জনগণের যেন স্বস্তি আসে, সেই জায়গায় বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। আর আসলে যখন বাজেট এই জায়গাতে আবার মানে মূল্যস্ফীতি কমানোর বাজেট যদি হয়, আপনি যেটা বললেন, তাহলে রাজস্ব বাড়ানোর জন্য যেই ভ্যাট এবং করের
আরোপ করা হতে পারে, এই ভ্যাটের আওতা বৃদ্ধি কি সেই লক্ষ্যকে দুর্বল করবে না? দেখুন, আমাদের যদি এনবিআর এর দায়িত্ব যদি ঠিকমতো কর উপস্থাপন করতে পারে, নিতে পারে, আমাদের যেই পরিমাণ বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, হ্যাঁ, সেটা যদি এনবিআর ট্রান্সপারেন্সির সাথে একদম শতভাগ ট্রান্সপারেন্ট হয়ে যদি প্রতিটি অফিসার যদি কাজ করে, এবং আমরা যারা আছি, আমরা যারা ব্যাড ট্যাক্স দেই সাধারণ জনগণ, আমরা যদি আমাদের সব কিছু ঠিকমতো দিতে পারি, আমার মনে হয় যে এগুলো পূরণ করা আসলে সম্ভব। কারণ এদেশের মানুষ, আপনি জানেন, কয়েক হাজার কোটি টাকা, কয়েক লক্ষ হাজার কোটি টাকা কিন্তু আপনার বিদেশে পাচার হয়ে গেছে। এবং আমরা বর্তমান সরকার কিন্তু বিভিন্ন সময় ঘোষণা দিয়েছে যে আমাদের সামাজিক সুরক্ষার যে কার্যক্রমগুলো সরকার হাতে নিয়েছে, সেগুলোর জন্য আমাদের এই টাকাগুলো যদি ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা করতে পারবো। একটা বিষয়, সেই জায়গায় তো আমাদের সকল কিছুই অনিশ্চিত। আপনি আজকে এখানে বসে আছি, কিছুক্ষণ পর আমরা পৃথিবীতে থাকবো কিনা এটারও তো নিশ্চয়তা নেই। কিন্তু তাই বলে কি আমরা আমাদের কাজ থেমে থাকবে? আমাদের কাজ চলবে। আমরা আগামীকালকে কি করবো সেটার জন্য তো আজকে আমরা প্রস্তুতি নেই, তাই না? কিন্তু আমরা শুনেছি যে অর্থ বাজেট যত বড় হয় ঝুঁকিও তত বড় থাকে। হ্যাঁ, ডেফিনেটলি বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই ঝুঁকিতে পড়ে আছে। কারণ আপনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, তখনই তেলের সংকট বিশ্ববাজারে, একটা দেশের না, তবুও সেটা যেভাবে সামাল দিয়েছে সরকার, আমি ধন্যবাদই দেওয়া উচিত বলে আমি মনে করি সাধারণ। কিন্তু এই যে এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে দেশে এত বড় বাজেট, তারপরে এত বড় ঘাটতি নিয়ে এই যে বাজেট আসলো, সেটা আসলে পুরো বাজেট এবং সরকারের যে সামনের প্ল্যান তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা? দেখুন, অর্থনীতির প্রয়োজন অনুযায়ী এই বাজেট ঠিক আছে। অর্থনৈতিক প্রয়োজনীয়তার কারণে এই বাজেটটা কিন্তু ঠিক আছে। এটা যে বেশি বড় বাজেট সেটা বলছি না, কিন্তু আমরা লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের যেই রাজস্ব আয় সেটা কতটুকু আমরা অর্জন করতে পারবো, সেটা আমাদের সকল ক্ষেত্রে, সকল সেগমেন্টের জায়গাগুলো যদি শতভাগ স্বতঃস্ফূর্ত হয়ে এবং বিশ্বাসের সাথে কাজ করে, তাহলে কিন্তু এটা পসিবল। এবং আমরা জানি যে বর্তমান সরকারের যে কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলোর মধ্যে বিশেষ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য অনেক ঝুঁকি নিয়েছে এবং নিচ্ছে এবং নিবে আগামী দিনগুলোতে। সুতরাং এই বাজেটটাকে, প্রতিটি বাজেটই বড় আকার ধারণ করে আমরা মনে করি, কিন্তু সেই বাজেটের লক্ষ্য অর্জনের জন্য যেই কাজগুলো করা দরকার, যে ফ্যাক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরসগুলো যদি ভালোভাবে কাজ করতে পারে, তাহলে আশা করছি ইনশাআল্লাহ আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাজেটের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের সমর্থ হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। তরুণদের চোখে বাজেট কেমন হবে সেই প্রশ্ন নিয়েই আসলে আপনার কাছে জিজ্ঞাসা, যে বিগত সময়গুলিতে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার একটা বিশাল বড় ঘাটতি রয়েছে, শিক্ষা ব্যবস্থায় বিশাল বড় ধস পড়েছে। এখন আসলে নতুন বাজেটে তরুণ হিসেবে আপনাদের প্রত্যাশা কেমন? সেই শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর কোনো প্রত্যয় বা প্রত্যাশা আছে কিনা, স্বপ্ন দেখছেন কিনা? অবশ্যই আমরা সেই স্বপ্ন দেখছি। কারণ আপনি দেখেছেন ইতিমধ্যে আমাদের বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার প্লাস 31 দফা, সেখানে বলা আছে যে একটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার থাকলে তখন জিডিপির 5% আপনার শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হবে। আপনি দেখেছেন গত কয়েক বছর টানা মোট বাজেটের প্রায় 11 থেকে 12%, মধ্যেই কিন্তু আছে, বেশি কিন্তু হয়নি। তো সেই জায়গাটার মধ্যে আমরা আশা করছি যদি বাজেটের বিএনপি সরকার যদি 5 বছর থাকে, ইনশাআল্লাহ জিডিপির একটা সময় এক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটা কিন্তু আপনি জানেন যে আগামী 5 বছরের মধ্যে জিডিপির 5% কিন্তু বাজেটের মধ্যে করা হবে, অন্তর্ভুক্ত করা হবে। হ্যাঁ, তো সেই জায়গাটার মধ্যে আপনি শিক্ষা খাতে এবারও আমরা 12%-এর অধিক কিন্তু বাজেটের বলা যায়, আগামীকাল ঘোষণা করলে আমরা পূর্ণটা বলতে পারবো। এবং যে সম্ভাব্য আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে আপনার 12%-এর বেশি হবে মোট বাজেটের মধ্যে শিক্ষা খাতে। তো আমরা চাই যে একটা শিক্ষা খাতে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রতিটি কলেজ ক্যাম্পাস, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিটি জায়গায় যেন নতুন অবকাঠামো পায়, এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নতুন নতুন লাইব্রেরি হয়, গবেষণাগার তৈরি হয়, এই স্বপ্নটা আমরা দেখি। এবং ইতিমধ্যে আপনি দেখবেন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন এসেছে, তা আপনার মিড ডে মিল থেকে শুরু করে পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু এই কার্যক্রমগুলো চলছে। সুতরাং আমরা স্বপ্ন দেখি যে প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাগার আরো আধুনিকায়ন করা হবে, যেন শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা হবে, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ শিক্ষার্থীরা যেন তাদের যেই কোনো ধরনের রিসার্চের সহায়তা পায়, সেই সুযোগটা বর্তমান সরকার দিবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরবো। দর্শক নতুন বাংলাদেশ দেখছেন, নিচ্ছে একটা বিরতি। দর্শক নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আমরা আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে শুরুতেই পেয়েছি
কাজী জিয়াউদ্দিন বাসকে এবং এখনই আমাদের সঙ্গে এসে যুক্ত হলেন মোহাম্মদ মিফতাহুল হোসেন আল মামুন, প্রচার ও মিডিয়া সম্পাদক মারুফ, প্রচার এবং মিডিয়া সম্পাদক ছাত্র শিবির, একই সাথে কার্যনির্বাহী সদস্য ডাকসু। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে তারুণ্যের চোখে আগামীর বাজেট। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম কাজী জিয়াউদ্দিন বাসেদের সঙ্গে, কেমন হতে যাচ্ছে এবারের বাজেট, এই বাজেটে তরুণদের জন্য কি কি আলাদা করে খাত থাকছে, বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিলের কথা বলা হয়েছে, আপনি জেনে থাকবেন। সেটি বাস্তবায়নে আসলে তরুণদের কাছে সেই বাজেট কতখানি পৌঁছাতে পারে বলে ধারণা করছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা এখন শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। দীর্ঘ 17 বছরের পরে একটা বাজেট এবং অর্থনীতির এই ধরনের টালমাটাল অবস্থায় এটা ভীষণ চ্যালেঞ্জিং জিনিস। একই সাথে সরকারি দল এর পাশাপাশি বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি যখন ছায়া বাজেটগুলো দিয়েছে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাগুলোতে প্রতিফলিত হয়েছে। এটা বাংলাদেশের পলিটিক্সের জন্য একটা আশা জায়গা নিয়ে দিক এবং ইতিবাচক দিক। কিন্তু একই সাথে বাজেট সেশন চলমান অবস্থায় রেখে বাংলাদেশের অর্থনীতির যে প্রাণগুলো ছিল, সেটা হোক ব্যাংকিং সেক্টর, সেই সেক্টরগুলো আবার পুনরায় যে পুরনো লুটেরাদের হাতে তুলে দেওয়া যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী আমলে যারা ব্যাংকগুলোকে লুট করেছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগুলোকে ধ্বংস করেছে, যারা শেয়ার বাজার লুট করেছে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ টাকাগুলো বিদেশে পাচার করেছে, তাদের ব্যাপারে বাজেটে এই যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দেখিনি। এবং সংসদে আমরা প্রশ্নও দেখেছি যে হচ্ছে এ ব্যাপারে অর্থমন্ত্রীর কাছে জানতেও যাওয়া হয়েছে যে তার এ ব্যাপারে, কিন্তু তার প্রশ্ন উত্তরগুলো অনেক বেশি অস্পষ্ট ছিল। তো সেই বিষয়গুলোতে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে আমরা তো ভেবেছিলাম যে বিএনপি গভর্নমেন্ট, আমরা ছোট থেকে জেনে এসেছি যে মজলুমের গভর্নমেন্ট, যারা ডেমোক্রেসির জন্য কাজ করে তাদের গভর্নমেন্ট, যারা শেয়ার বাজারে যারা টাকা হারায় যে সমস্ত লুটেরাদের জন্য তাদের পাশে থাকার গভর্নমেন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিএনপি গভর্নমেন্ট হচ্ছে সালামের বিএনপি গভর্নমেন্ট, বর্তমান বিএনপি গভর্নমেন্ট হচ্ছে শেয়ার বাজার লুটকারীদের বিএনপি গভর্নমেন্ট, যারা বাংলাদেশের ফ্যাসিবাদী কাঠামোটাকে পুনরায় আবার নতুন করে বাংলাদেশ এস্টাবলিশ করতে চায়, তাদের সহযোগী হয়ে যাচ্ছে বিএনপি গভর্নমেন্ট। তো আমাদের কাছে এটা মানে খুবই দৃষ্টিকটু এবং খুবই দুঃখজনক ঘটনা যে বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের একটি যাত্রা আশা করেছিলাম, তো প্রথম 100 দিনের এই সরকার তাদের বাজেট অনেকগুলো ইতিবাচক দিক থাকা সত্ত্বেও ম্যাক্সিমামই নেতিবাচক, এবং যেটা হচ্ছে জনগণের যে মৌলিক চাহিদা, জনগণের যে ট্রাস্ট বাংলাদেশের ইকোনমির প্রতি, সেই ট্রাস্টকে ব্রেক করছে। একটি বাজেট উত্থাপিত করা হয়েছে, আমি সেটা শুরুতেই সেই জায়গাতে আপনি আসলে সেখানকার ওই বাজেটে আপনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, শুধু জামাত ইসলামী না, জামাত ইসলামী দিয়েছে, এনসিপিও দিয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইতিবাচক দিক, কিন্তু এটা পূর্ণ ডিপেন্ড করে সরকারের উপরে যে আসলে সরকার কিভাবে এগুলোকে দেখেন। একটা 2/3 মেজরিটির গভর্নমেন্ট আসলে বিরোধী দল তাদের কাছে শুধুমাত্র নামে মাত্র, মানে কোনো সংসদীয় গণতন্ত্র তারা চাইলেই এটাকে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এটাকে একদম ছুঁড়ে ফেলে দিতে পারে। তো সরকারের তো মানে পাবলিক ট্রাস্ট গেইন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের ইকোনমির প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ট্রাস্ট আছে কিনা। সেই জায়গাটাতে জামাত ইসলামী, এনসিপি তারা যেগুলোকে দিয়েছে এগুলো গণতন্ত্রের জন্য ভালো, কিন্তু সেই জায়গাটা সরকার মানবে কিনা এটা তো ডিপেন্ড করবে সরকারের উপরে। জি, আমরা আরো একটা ছোট প্রশ্ন, আসলে আমরা দেখতে পেলাম যে জামাত ইসলামের পক্ষ থেকে যে ছায়া বাজেট দেওয়া হয়েছে সেখানে সবচেয়ে বড় বাজেটের বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। এই সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বাংলাদেশে তো জনপ্রশাসন অনেক বড় একটা খাত, জনপ্রশাসন, শিক্ষা, সামরিক, চিকিৎসা নয় কেন, জনপ্রশাসন খাত কেন? জনপ্রশাসন খাতটা অনেক বড়, সেখানে মনে হচ্ছে যে পে স্কেলটাকে ওনারা খুব বেশি হাইলাইট করেছেন, যে পে স্কেলে আমাদের যেহেতু অনেক বড় একটা ইনফ্লেশন হচ্ছেই প্রত্যেক বছরে, তো সেই ইনফ্লেশনের কারণে যারা সরকারি চাকরিজীবী কিংবা যারা সরকার থেকে সরাসরি বেতনভোগী, তো তাদের যে বেতনের মধ্যেই সংসার চালানোটা খুব কঠিন হয়ে যায়। এটা বাস্তবতা যে প্রত্যেক বছরে যেভাবে ইকোনমিতে ইনফ্লেশন হয়, সেই জায়গা থেকে পে স্কেলটা বাস্তবায়নের জন্য মনে হয় জামাত ইসলামী একটা বড় একটা জায়গা দিয়েছিল, সেই যার কারণেই মনে হয় জনপ্রশাসনে তাদের বাজেটের আর্থিক খাতটা অনেক বেশি। জি, ধন্যবাদ আপনাকে। জিয়াউদ্দিন বাসিত, আপনার কাছে একটু আসি। এবারে আমরা দেখলাম যে এবারের বাজেটে
নানা রকম সুযোগ সুবিধা তরুণদের জন্য থাকতে পারে, এরকম একটি কথা বলা হচ্ছে। দেশে বেকারত্ব দূরীকরণে, কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হচ্ছে। সবসময় আমরা আসলে এটি দেখি, কিন্তু এবারের বাজেটে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিক সেটি হচ্ছে যে বাজেটে বলা হচ্ছে যে 10 লাখ টাকা বা তার কিছু বেশি পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে যারা আসলে তরুণ আছেন তাদের ক্ষেত্রে, তাদেরকে ছাড় দেওয়া হতে পারে ঋণের পরিকল্পনা। যদি তাই হয়, তাদের যদি জামানত ছাড়া 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, সেটা আসলে ঋণ খেলাপির ঝুঁকিটা বাড়াতে পারে কিনা? দেখুন, বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক জোনের মধ্যে আছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থনীতির ভাষায়। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রতিটি কাজে আমরা যারা তরুণ আছে তারাই অংশীদার। আমরা যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই তাহলে আমাদেরকে দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। তো যে সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে যে স্টার্ট আপ বিজনেস যারা করবে তাদের জন্য 10 লাখ টাকার মিনিমাম জায়গায় ঋণ থাকবে, ইন্টারেস্ট থাকবে না। অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা ছিল ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি আছে কিনা। দেখুন, রিস্ক ইজ দ্য প্রফিট অফ ব্যাংক খাতের অবস্থা আমরা জানি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা আমরা জানি। সেই জায়গায় নতুন করে এই সুযোগ আবার আমাদেরকে পিছনে ফেলবে কিনা বা আমরা ঋণগ্রস্ত হয়ে যাব কিনা। আপনার যে উদ্যোক্তাদের জন্য এই ধরনের ফ্যাসিলিটিস গভর্নমেন্ট দিবে, এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার প্রেক্ষিতে অবশ্যই সেই উদ্যোক্তা বা সেই ইনোভেটিভ কোনো পার্সন বা কোনো ক্রিয়েটিভ পার্সন যার বিজনেস করে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের ভূমিকা রাখতে পারবে দেশের মানুষের স্বার্থে, সেটা নিঃসন্দেহে স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করে ওই তরুণ উদ্যোক্তাকে লোনটা দেওয়া হবে। পসিবিলিটি তো আছে, আমরা তো জানি প্রতিটি কাজই রিস্ক আছে। রিস্ক ইজ দ্য প্রফিট অফ বিজনেস, আমরা জানি রিস্ক নিতেই হবে। রিস্ক না নিলে কোনো সুযোগই নেই। আর বর্তমান সরকার তো সকলের জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে এবং সকলকে নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। আমার সহালোচক যে কথাটা বলেছে সেই কথাটা অনুযায়ী যদি আমি বলি, আমরা দেখেছি 5 আগস্টের পরে যিনি সদ্য সাবেক ইসলামী ব্যাংকের দায়িত্ব ছিলেন, তিনি কিন্তু প্রায় 5,500 লোককে চাকরিচ্যুত করেছেন। সুতরাং এইটা কেন হয়েছে এটা নিশ্চয়ই উনিই ভালো জানবে যিনি করেছেন। এবং আমি অনেক মানুষের কান্না দেখেছি, হাহাকার দেখেছি এই ইস্যুতে। আর ব্যাংকিং ক্ষেত্র বা আদার্স যে কার্যক্রমগুলো বাংলাদেশে এখন পর্যন্ত আমার সহালোচক যেভাবে খুব ভালোভাবেই বর্ণনা করেছে যে আবার আগের মতো ফ্যাসিস্টরা যেরকম করেছে, অবশ্যই না, অবশ্যই সেই জায়গায় কোনো কিছুই না, এমন কোনো কিছু হচ্ছেও না। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের যে বিষয়টা নিয়ে ইদানিং কারা আসে, গ্রাহক কারা, আপনারা বিভিন্ন ইন্টারভিউতে দেখেন যে তারা বলে আমরা জামাত ইসলামী কর্মীরা আজকে এখানে অবস্থান করছি। তাহলে কি এটা একটা নির্দিষ্ট দলের ব্যাংক? এটা ঘোষণা দিলেই তো অনেক আগেই হয়ে যেত, তাহলে তো আর এত কিছু আমরা শুনতে হতো না। আর আমাদের কিছু বিষয়, আপনার স্টার্ট আপের যে ঝুঁকিটা আমি তো বলেছি সেটা আপনার হয়েছে। আমার সহালোচক অনেক কথাই বলেছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পর দিন বিরোধী দল যারা ছিল সকলের বাসায় বাসায় গিয়ে সৌজন্যতা দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? উনি সকলের অংশগ্রহণে বাংলাদেশ বিনির্মাণ করবেন। কোন বাংলাদেশ? সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবেন। সেই জায়গায় আজকে পর্যন্ত গত 100 দিনে জামাত ইসলামী কয়টা জনকল্যাণমূলক কাজ করেছে, শিবির কয়টা জনকল্যাণমূলক কাজ করেছে, কয়টা বিক্ষোভ? প্রধানমন্ত্রী তো সবার, এখন জনাব তারেক রহমান উনি মাননীয় প্রধানমন্ত্রী সকলের, জামাত ইসলামেরও উনি প্রধানমন্ত্রী, এনসিপিরও প্রধানমন্ত্রী, বিএনপিরও প্রধানমন্ত্রী, আদার সকল পলিটিক্যাল পার্টির উনি প্রধানমন্ত্রী। উনি তো অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন, উনি 25 কোটি বৃক্ষরোপণ করেছেন। কয়টা বৃক্ষরোপণ জামাত ইসলামী বা ছাত্র শিবিরের কারো দ্বারা হয়েছে? সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা শুধু এক দোষ দিলে হবে না। বাজেট ঘোষণা হচ্ছে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই বাজেটের যেই লক্ষ্যমাত্রা সেটা পূরণে আমরা সহযোগিতা করবো। এখানে বিদেশি রেমিটেন্সও বাজেটে চলে আসবে, অনেক ইস্যুই চলে আসবে। আমরা চাইবো যে ওনাদের যে ছায়া বাজেটটা দিয়েছে সেটা যে অনেকগুলো কনসিস্টেন্সি পাওয়া গেছে সেটা যেন অব্যাহত থাকে, গঠনমূলকভাবে সমালোচনা করে যেন সেই সমস্যা থেকে আমরা উতরাতে পারি, সমস্যার সৃষ্টি না করে সমস্যার সমাধানে যেন আমরা এগিয়ে আসতে পারি, আমি সেটাই চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিচ্ছি। দেখছেন নতুন বাংলাদেশ, আমাদের সঙ্গে আছেন কাজী জিয়াউদ্দিন বাসেত, আছেন মোহাম্মদ মিফতাহুল হোসেন আল মারুফ, কথা বলছিলাম তাদের সঙ্গে। জিয়াউদ্দিন বাসেত, একটু আপনার কাছে জানতে চাই, এবারে একটা ভিন্ন রকমের বাজেটে বরাদ্দ দেখলাম আমরা। বাজেটে সৃজনশীল অর্থনীতির জন্য প্রায় 300 কোটি টাকার বরাদ্দের আলোচনা রয়েছে। এই বাজেট যদি বরাদ্দ দেওয়া হয়, মানে এটা তো একটা বড় অঙ্কের সংখ্যাটা আসলে বড়। এভাবে কখন আমরা সৃজনশীল খাতে অর্থ বরাদ্দের এই রকম নজির এর আগে দেখিনি। সেক্ষেত্রে এই
পুরো খাতটাকে আসলে লুক আফটার করার কোনো পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা, একই সাথে তরুণদের জন্য এই বরাদ্দ, সৃজনশীল অর্থনীতির যে বরাদ্দ, সেটা আসলে কতটা অনুপ্রেরণাদায়ক? ধন্যবাদ আপনাকে। আসলে সৃজনশীল অর্থনীতির এই বরাদ্দটা আগে কখনোই বাংলাদেশে ছিল না, প্রচলিত ছিল না। তো বর্তমান সরকার সেটাকে নিয়ে এসেছে। এটা আপনার এই বরাদ্দটা কিভাবে হবে আপনি, এবং কারা পাবে, কেন হবে, কোন ক্ষেত্রে হবে, কোন সেক্টরে হবে, কোন ক্রাইটেরিয়াতে হবে। আপনি দেখুন আমাদের বাংলাদেশে অনেক চলচ্চিত্র নির্মাণ হয়, যেগুলো দেখা যাচ্ছে বিশ্বে উপস্থাপন করা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এরকম বিষয়গুলো। অনেকের লেখালেখি হয়, অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু হয়, সাংস্কৃতিক অনেক কার্যক্রম, ক্রীড়া ক্ষেত্রে অনেক অবদান রাখে। এর পরবর্তীতে আপনি সফটওয়্যার, আইটি অনলাইন সেক্টরে অনেক কিছু আছে। এবং এইসব কিছুতে একজন স্টুডেন্ট অথবা যে কোনো একজন নাগরিক তার ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি দিয়ে সে কোনো কিছু যদি তৈরি করে, সেটাকে প্রমোট করার জন্য এই খাতকে ধরা হয়েছে। এবং এই খাতের জন্য আপনি পূর্বাঞ্চলে কিন্তু 100 একর জমির মধ্যে আপনার সৃজনশীল হাব করা হবে, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেক্টরে স্কিল আছে সে তার ওই স্কিল প্রদর্শন করবে। এবং প্রতিটি জেলা শহরগুলোতে আপনার ইনোভেশন সেন্টার এবং সৃজনশীল সেন্টার করা হবে। এবং আপনার প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে নতুন নতুন গবেষণার জন্য ইনোভেশন সেন্টার হিসেবে নতুন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন উপায়ে এই 300 করোড় টাকা আপনার ব্যয় করা হবে বলে সম্ভাব্য বাজেটে বলা হচ্ছে। এবং এটা নিয়ে তো তরুণরা অনেক বেশি মানে উৎসাহিত আমি মনে করছি। আপনি দেখেছেন কয়েকদিন আগেই আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর 2-1 জনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করে বলেছেন যে তারা যে ফ্রিল্যান্সিং করে যে ইনকামটা করে তার উপরে কিন্তু ব্যাট আরোপিত ছিল, সেটাই কিন্তু মওকুফ করে দিয়েছেন। ইটস এ এক্সাম্পল, এটা কিন্তু ইন্সপিরেশন ইয়াংদের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বসে এইটাতে মানে এই কাজটাতে বাস্তবায়ন করেছেন। সুতরাং এই কাজটা আমি মনে করছি যে সৃজনশীল খাতটাকে এবং বরাদ্দটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের সকল তরুণরা, তরুণ উদ্যোক্তা থেকে শুরু করে সকল পর্যায়ের নাগরিকরা কিন্তু এই সুবিধা গ্রহণ করে তারা নিজেরা স্বাবলম্বী হবে, দেশের স্বার্থে কিন্তু কাজ করতে পারবে, দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করছি। জি, আল মারুফ, আপনি কিছুক্ষণ আগে ব্যাংক খাতের কথা বলছিলেন। আমরা জানি যে এবারের বাজেট মানে এই যাবৎকালের সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। বাজেট যখনই বড় হয় তখনই আমরা দেখি সেই বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ঋণ নেয়। তো অর্থনীতির জন্য আসলে বাংলাদেশের এখন যে অবস্থা, 24-এর পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নতুনভাবে আমরা জানতে পারলাম, তারপরে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই সময়ে এত বড় বাজেট আসলে কেমন হতে পারে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য? জি, আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে বাসিত ভাইয়ের কয়েকটি প্রশ্নের জবাব দিচ্ছে। উনি প্রথমেই বলছেন যে ইসলামী ব্যাংকে বিশেষ একটি দলের প্রভাব এরকম। আসলে ইসলামী জানতে চেয়েছি কি? জি, ইসলামী ব্যাংকিং কিংবা ইসলামী অর্থনীতি বা প্রচলিত ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং কিভাবে চলবে, এইটা বাংলাদেশে প্রতিষ্ঠা করছে জামাত ইসলামী ঘরানার স্কলাররা, জামাত ইসলামের কিছু উদ্যোক্তারা মিলে। 1983-তে যখন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যখন প্রতিষ্ঠা হয়, সেই সময় প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে মীর কাসেম আলী মিন্টু ভাই, তারপরের দিকে শাহ আব্দুল হান্নান, এনারা মিলে ইসলামী ব্যাংকিং মানে এই যে মুসলমান জনগোষ্ঠীর মধ্যে সুদ থেকে দূরে থাকার জন্য যে একটা ব্যাংক সিস্টেম প্রতিষ্ঠা করা যায় এবং সেটাকে সাকসেসফুলি রান করা যায়, জনমানুষের আস্থায় নিয়ে আসা যায়। কিন্তু আসলে ইসলামিক ব্যাংক সুদমুক্ত ব্যাংক? হ্যাঁ, ইসলামিক ব্যাংকিং এটা তো বিশ্ব স্কেলে এটা তো মানে প্রতিষ্ঠিত ব্যাপার আর কি। ইসলামিক ব্যাংকিং এই সিস্টেমটা এটাই যে সুদ মানে প্রচলিত ব্যাংকিং সিস্টেমের মধ্যে কিভাবে আমি সুদমুক্ত থাকতে পারি। তো সেই জায়গা থেকে মূলত ইসলামিক ব্যাংকিং এর যাত্রা শুরু। এই যাত্রাটা শুরু করেছে জামাত ইসলামীর লোকরা, এটা চালিয়েছে জামাত ইসলামীর লোকেরা। জামাত ইসলামী ঘরানার উদ্যোক্তা, জামাত ইসলামী ঘরানার বুদ্ধিজীবী, জামাত ইসলামী ঘরানার যারা ফাইন্যান্সার, তারাই মূলেই এটা শুরু করেছে এবং এটা 2017 সাল পর্যন্ত তারাই চালিয়েছে এবং খুবই সাকসেসফুলি রান করেছে। মানে পৃথিবীর ওয়ান অফ দ্য সাকসেসফুল ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপরে গিয়ে 17 সালে যখন শেখ হাসিনা ডিজিএফআইয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকটাকে দখল করে নিল এবং সেটা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে দখল করে নেওয়ার পর এরপরে ব্যাংকটার ডিক্লাইন শুরু হয়েছে। এরপরে সেখান থেকে প্রায় 90,000 কোটি টাকা তারা সেখান থেকে সালম এবং শেখ হাসিনা মিলে পাচার করেছে। সেই জায়গা থেকে তারা শুধুমাত্র পটিয়ার হওয়ার কারণে কোনো ধরনের নিয়োগ ছাড়া, কোনো ধরনের পরীক্ষা ছাড়া তাদেরকে নিয়োগ দিয়েছে এবং সেটা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মনসুর সাহেব উনি এটা স্পষ্ট করেছে যে তার ইসলামী ব্যাংকের কোনো নিয়ম নীতিমালা না মেনে যারা নিয়োগ হয়নি তাদেরকে ইসলামী ব্যাংক পুনরায় পরীক্ষায় বসার আহ্বান করেছে। যারা পরীক্ষায় বসেছিল 500 জনের মতো, তাদের মধ্যে 440 জনের মতো পাশ করেছিল, তারা নিয়োগ পেয়েছিল এবং যে 60 জন পাশ করতে পারেনি তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হয়েছিল যে তারা যেন আবার পরীক্ষা দেয় এবং আবার যাচাই করে। এবং যে
বাকি যারা পরীক্ষায় দেয় নাই, যারা পরীক্ষা অংশগ্রহণ করে, তারা তার অযোগ্যতার কারণে, তাদের ভয়ের কারণে যে তারা সেটা ফেস করতে পারবে না, তো তাদের দায়িত্ব ব্যাংক কিভাবে নেবে। দ্বিতীয়ত আলাপ হচ্ছে যে গ্রাহকের তো পলিটিক্যাল পরিচয় থাকতে পারে। আমি ছাত্র শিবির করি, আমি জামাত ইসলামী করি, তার মানে কি আমি ব্যাংকের গ্রাহক হতে পারবো না? মানে আমার ব্যাংক, আমি তো যে কোনো ব্যাংকের গ্রাহক হতে পারি, আমি ইসলামী ব্যাংকের হতে পারি কিংবা অন্যান্য যে কোনো ব্যাংকের হতে পারি। এখন সেই ব্যাংকটা যদি, কিন্তু একই সাথে যখন সকল গ্রাহক একটা ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে তখন তো সেই ব্যাংকের সত্য না, এটা তো হচ্ছে গভর্নমেন্টের ফেলিওর। তারা এই তো ট্রাস্টটা দিতে পারতেছে না। কারণ হচ্ছে, হ্যাঁ আমি সেটাই বলছি যে যখন আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে এস আলমের পক্ষে যখন সে কথা বলে, যখন এস আলম সে বলতেছে যে শেয়ার ইজ শেয়ার, মানে সেটা যেভাবে ডাকাতি করে শেয়ার নেওয়া হয়েছে সেটা তার কোনো ইস্যু না, যেহেতু এখন শেয়ার এস আলম, তো তিনি তো একপাক্ষিকভাবে এস আলমের পক্ষেই কথা বলছেন, এস আলমের হয়ে ওকালতি করছেন। তখন তো মানুষের কাছে এই মেসেজটা যায় যে না, এই ব্যাংকটা আবার এস আলমের হাতেই যাচ্ছে। ঠিক যেভাবে মানে জুলাইয়ের পরবর্তী সময়ে যখন ব্যাংকিং সেক্টরে খুবই করুণ অবস্থা, বাংলাদেশ ব্যাংক তো তারল্য সংকটের জন্য প্রত্যেকটা ব্যাংকে টাকা দিচ্ছিল যে তারা যাতে তাদের দৈনন্দিন কাজগুলো করতে পারে। আমাদের কাছে সময় কম, আমরা আমি যা শেষ করে নিচ্ছি। কিন্তু ইসলামী ব্যাংকে একমাত্র ব্যাংক যারা তাদের সমস্ত তারল্য যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছিল সেগুলো কিন্তু ফেরত দিয়েছিল। আমি জাস্ট একটা বিষয় ক্লিয়ার থাকতে চাই, যে সেটা হচ্ছে যে আমার পলিটিক্যাল পরিচয়, আমি জামাত ইসলামী করি, আমি ছাত্র শিবির করি, তার মানে কি আমি ইসলামী ব্যাংকের গ্রাহক হইতে পারবো না? বা আমার চোখের সামনে এই ব্যাংকটা আবার আমি লুটেরাদের হাতে তুলে দিতেছি, আমি সেটা প্রতিবাদ করবো না? নাকি জামাত ইসলামী ছাত্র শিবির করার কারণে বাংলাদেশ থেকে আমার কোনো ধরনের প্রতিবাদ করার অধিকার থাকবে না? যে শুধু আপনার যদি বেশি সংখ্যক অর্থাৎ 90% গ্রাহকই যদি জামাত ইসলামীর হয় এবং একই সময় যদি তারা টাকা আমি বলি যে ব্যাংকের গ্রাহক তো 90% জামাত ইসলামী না, এটা তো বাস্তবতা। কিন্তু পাবলিক ট্রাস্ট, আমি যখন দেখছি আমার সরকার লুটেরাদের সাথে আছে, আমার বর্তমান সরকার যেটা বাংলাদেশের সরকার, তারা ফ্যাসিবাদীদের সহায়তা করছে, তার মানে আমি আবার আমার ইকোনমিক সিস্টেম, আমার ব্যাংকিং সিস্টেমটাকে লুট করার জন্য উন্মুক্ত করে দিলাম। আগে আওয়ামী লীগ লুট করেছে, এখন বিএনপি লুট করবে, তারেক রহমানের সরকার লুট করবে। ইন দ্যাট কেস পাবলিক তার ট্রাস্ট হারাইছে ইসলামী ব্যাংক থেকে, এই জন্য ইসলামী ব্যাংক থেকে সমস্ত গ্রাহকরা তাদের টাকা পয়সাগুলো উত্তোলন করে দিচ্ছে। আমার সহালোচক বলেছে যে ইসলামী ব্যাংকের বিষয়গুলো, তো আমরা জানতাম যে সুদ মুক্ত কি না, আমার বলছে যে সুদ তো ইসলামে হারাম, তো ব্যাংকিং সেটা, তাহলে আমি জানতে চাই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলামী ব্যাংকিং ফ্রম মাই কো আলোচক। আমি জানতে চাই, উনি তো বললেন, আমি প্রশ্ন করেছি না, উনি ইসলামী ব্যাংকিং এর সংজ্ঞাটা দেয়নি। ইসলামী ব্যাংকিংটা আসলে উনি বলেছে জামাত ইসলামের স্কলাররা এটা করেছে ব্যাংকিং, কিন্তু ব্যাংকিং এর কাজটা উনি কিন্তু সেটা বলেনি। আচ্ছা, তারপরে আমি মনে হচ্ছে যে কারা এসেছে, কারা উদ্বিগ্ন হয়ে মাঠে এসেছে, আমরা দেখেছি তো, আমরা তো ইন্টারভিউগুলোতে দেখেছি, আপনি সকল গ্রাহক কিন্তু আতঙ্কিত নয়, কিছু গ্রাহককে আতঙ্ক, প্যানিক ক্রিয়েট করা হয়েছে। আর এস আলম সে তো বাংলাদেশের ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট, একজন ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্টকে সরকার সাপোর্ট দিবে? Who is Tariq Rahman? He's the Prime Minister. He's the son of President Ziaur Rahman and Begum Khaleda Zia. এবং উনি পারবেন যে এরকম কাজ উনি করবেন না। সুতরাং আমরা অনুমান নির্ভর হয়ে ইসলামের কাছে ফিরে যাচ্ছে একদম, কোনো গ্রাহক তো মানে আতঙ্কিত হয়নি। আমার কাছে সুনির্দিষ্ট কিছু গোষ্ঠী আতঙ্কিত হওয়ার একটা ভান করে এটাকে একটা অস্থিতিশীল করার লক্ষ্য কাজ করেছে। আমরা একটু কাজী জিয়াউদ্দিন বাসাদের কাছ থেকে শুনি তার মতামত কি। আপনি আপনার শেষ হচ্ছে আপনার কথা? আমি কি আরো পরে কিছু বলতে পারবো? না, আর পরে কিছু বলতে পারবো। আচ্ছা, আমার কথা হচ্ছে এটা যে আপনারা যদি মনে করেন যে এই ব্যাংক আবার ওর কাছে যাবে, যে লোকটা বাংলাদেশে এত কিছু এত অকারেন্স করেছে, এটা সুযোগ নাই। কারণ আমাদের তারেক রহমানের উপরে বিশ্বাস আছে, কারণ তারেক রহমানের উপরে বিশ্বাস আছে, হি ইজ দ্য ম্যান অফ ইন্টিগ্রিটি এন্ড হি হ্যাজ ভিশন এন্ড হি হ্যাজ আ কমিটমেন্ট। সো এটা কোনো সুযোগ নাই, সামনে আসে না, সব জায়গায় সামনে তো সালাউদ্দিন ভাই আসে। তো সালাউদ্দিন ভাই যখন এস আলমের গাড়িতে করে বাংলাদেশে আসার পরে, উনি যখন ঘুরে বাংলাদেশে আসার পরে উনি যখন জনসভায় যায়, সেটা যখন এস আলমের গাড়িতে যায়, এরপরে আবার সংসদে যখন তিনি বলেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার, মানে এস আলমের শেয়ারটাকে তিনি যখন জাস্টিফিকেশন দেয়, তখন আমাদের কাছে উনি ওনার ইসলামী ব্যাংকিং এর কনসেপ্ট বিষয়গুলো এমন ভাবে উপস্থাপন করেছে যে আপনি সেই জায়গায় লজিক দিয়ে আসেন। আপনি শেয়ার ইজ শেয়ার হোল্ডার, ডেফিনেটলি তো একদম শেয়ার হোল্ডার, মানে আমি ডাকাতি করে যা খুশি করতে পারি না, আমি আপনার থেকে ডাকাতি করে আপনি একটা রাষ্ট্রীয় সংস্থাকে এখানে নিয়ে এসেছেন, একটা রাষ্ট্রীয় সংস্থাকে নিয়েছেন, ডিজিএফআই আপনাকে নিয়ে ইসলামের কাছে দিয়েছে, এই যে ডিজিএফআই ইসলামের কাছে নিয়েছে, এটা তো হাসিনার আদেশে দিতে, এখন তো আপনারা তারেক রহমানের আদেশে ইসলাম দিচ্ছেন। আপনি না প্রশ্নই আসে না, আপনি একটা সংস্থাকে বিতর্কিত করতে পারেন না। আপনারা 5 আগস্টের পরে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব নিয়ে 5,500 কর্মীকে আপনারা ছাঁটাই করেছেন, এবং আপনাদের নির্বাচনী খরচ, আপনাদের ছাত্র সংসদ নির্বাচনী খরচ সকল খরচ ইসলাম ব্যাংক থেকে এসেছে। এরকম উনি সেটা বলতেছে যে এটা 17 সালের পরে তো এটা ধ্বংস হয়েছে। ধন্যবাদ। আমাদের সময় আসলে শেষ, আমাদের বিদায় নিতে হচ্ছে। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ সবাইকে।
কখনোই না, আমি তো সেই কথাই বলছি, একদম ডিক্লেয়ার ব্র্যান্ড আপনার কাছে নাও।